আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। এসএসসির নিয়োগ সংক্রান্ত নতুন বিধি ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক চাকরি প্রার্থী। তার অভিযোগ, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করতে হবে 2016 বিধি মেনে এবং শুধুমাত্র ওই বছরের প্রার্থীদের মধ্যে থেকেই। কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে মামলাকারীর দাবি। কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকেন তাহলে সবগুলোতেই বয়সের ছাড় পাবেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। এরকম একাধিক আপত্তির কথা জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার 5ই জুন। ভোট নেওয়া হবে 19 জুন। 23 জুন ভোট গণনা। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে 43 বছরের এক মহিলা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। গতকাল তাঁর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এদিকে রাজ্যে বর্তমানে 372 জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 41 জন। অপারেশন সিন্দুরের দেশের সাফল্যে গর্বিত গৌড়ীয় নৃত্যশিল্পী প্রফেসর ডক্টর মহুয়া মুখার্জি দেশের সেনা জওয়ানদের কর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, পেহেলগাঁওয়ের ঘটনা দেখে সারা বিশ্ব শিউরে উঠেছিল। যারা চলেছেন। অতি সম্প্রতি পেহেলগামে একটি নারকীয় ঘটনা, বর্বরচিত ঘটনা ঘটে গেছে। পৃথিবীর মানুষ শিউরে উঠেছিল। এই জওয়ানরা আমাদের রক্ষা করে চলেছেন, আমাদেরকে আগলে রেখেছেন। তাদেরকে কুর্নিশ জানাই, সালাম জানাই। জয় হিন্দ। অপারেশন সিন্দুর নিয়ে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার শর্মিষ্ঠা পানলি জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজই এই মামলার শুনানি হতে পারে। শর্মিষ্ঠার আইনজীবীর অভিযোগ, বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমেল করে প্রধান বিচারপতির কাছে মামলা শোনার অনুমতি চাওয়ার পাশাপাশি আজ সকালে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, অপারেশন সিন্দুর সংক্রান্ত পোস্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত 30 মে গ্রেপ্তার হন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলি। এবারের স্পটলাইটের বিষয়ে অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান। উত্তর 24 পরগনার খড়দা ও কামারহাটি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পানিহাটির মৌলানা সেলিম রোডে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। গ্রেপ্তার বাড়ির মালিক নায়েব আনসারি ওরফে নেপালি। তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। ওই ব্যক্তি শাসক দলের ঘনিষ্ঠ বলে এলাকাবাসীর দাবি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 4টি দেশি পাইপগান এবং 13 রাউন্ড কার্তুজ। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার বেরগুম পঞ্চায়েতের ঝনঝনিয়া পশ্চিমপাড়া এলাকায় আমপাড়া নিয়ে গন্ডগোলের জেরে এক যুবককে খুনের অভিযোগে রাজিবুল মণ্ডল নামে একজনকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হচ্ছে। অশান্তি এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। জানা গিয়েছে, রবিবার দুপুরে আমপাড়া নিয়ে 2 নাবালকের মধ্যে প্রথমে ঝামেলা শুরু হয়। পরে দুটি পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধলে আচমকাই বছর 33-এর বশির মণ্ডলের ওপর চড়াও হয় বছর 27-এর রাজিবুল মণ্ডল। এলোপাথারি আঘাতেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বশির। মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র 700 কৃষককে একই ছাদের তলায় নিয়ে এসে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রকল্পের আওতায় গতকাল বিশেষ কর্মশালার আয়োজন করে। বহরমপুর ব্লকের কৃষি ও মৎস্য চাষীদের নিয়ে মৎস্য চাষ ও জলজ বাস্তুতন্ত্রের প্রশিক্ষণের পর বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের 700 জন কৃষককে নিয়ে প্রথাগত চাষ, বিকল্প চাষ ও প্রাণী পালনের কর্মশালা অনুষ্ঠিত হয় সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশনের সভাকক্ষে।
নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন। বিপর্যস্ত রাজ্যগুলিকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন শ্রী মোদী। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, প্রধানমন্ত্রী আসামের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে তাকে ফোন করেছেন। শ্রী শর্মা প্রধানমন্ত্রীকে উদ্ভূত পরিস্থিতি এবং এর ফলে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। তিনি রাজ্য সরকারের ত্রাণ সহায়তা সম্পর্কেও তাকে জানিয়েছেন। শ্রী শর্মা আরও বলেছেন, প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সিকিমের ভূমিধস ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ ও সহায়তার জন্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব রকম সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিক্ষিপ্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, কেরল, মাহে, কোঙ্কণ উপকূল সন্নিহিত অঞ্চল, গোয়া, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের বিক্ষিপ্ত জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশেও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকা সহ আরও কিছু জায়গায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আসামে বন্যা পরিস্থিতি গত 24 ঘন্টায় আরো ভয়াবহ হয়েছে। আরো 5টি জেলা বন্যার কবলে পড়েছে। হোজাইয়ে একজন মারা গেছেন ও ডিব্রুগড় ও হাইলাকান্দিতে 2 জন মানুষ নিখোঁজ। 22টি জেলায় প্রায় 5 লক্ষ বন্যা দুর্গত রয়েছেন। প্রায় 1250টি গ্রাম জুড়ে প্রায় 12,600 হেক্টরেরও বেশি শস্য জমি নষ্ট হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, ব্রহ্মপুত্র, বরাক ও তার উপনদীগুলির জলস্তর বিপদসীমার উপরে রয়েছে। রাজ্য সরকার 165টি ত্রাণ শিবির ও 157টি ত্রাণ বন্টন কেন্দ্র খুলেছে। অপারেশন সিন্দুরের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ও জিরো টলারেন্স নীতি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে একাধিক সংসদীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ সফর করছে। প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই বিভিন্ন দেশের নেতা, বরিষ্ঠ আধিকারিক, প্রভাবশালী গোষ্ঠী, সংবাদ মাধ্যম ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি আলজেরিয়া, সৌদি আরব, কুয়েত ও বাহরিন সফর শেষে আজ সকালে দেশে ফিরেছে। নতুন দিল্লিতে পৌঁছে বৈজয়ন্ত পান্ডা বলেন, তাদের বিদেশ সফর সফল হয়েছে। তিনি জানান, তারা যে দেশগুলিতে গিয়েছেন সেখানকার নেতৃত্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সম্পর্কে অবহিত, ফলে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়েনি। भारत की इतिहास ऐसी है कि हमें जस्टिफिकेशन देने की जरूरत नहीं है। हम वो देश हैं जो हजारों साल तक दुनिया के बहुत सारे जगहों से जो पीड़ित लोग उनको आश्रय दिए हैं। हम अहिंसा के देश हैं, जिसमें भारत का न्यू नॉर्मल कि हम आतंकवादी हिंसा को जरूर रिटेलिएट करेंगे और माप कर बिल्कुल प्रिसाइज तरफ से रिटेलिएट करेंगे। ডিএমকে সাংসদ কানিমোড়ি ও জেডিইউ সাংসদ সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন আরো 2টি প্রতিনিধি দলের আজ দেশে ফেরার কথা। অন্যদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন সংসদীয় দলটি আজ সন্ধ্যায় দেশে ফিরবে। এর আগে প্রতিনিধি দলটির সদস্যরা মালয়েশিয়ার পররাষ্ট্র বিষয়ক ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ব্রাজিলের বরিষ্ঠ নেতা এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সফরের চূড়ান্ত পর্বে দলটি এবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে। সাংবাদিকদের শ্রী থারুর বলেন, ওয়াশিংটনে তাদের কয়েক দফা বৈঠকের কর্মসূচি রয়েছে। সরকারি আধিকারিক, আইন প্রণেতা, সেনেটর, চিন্তাবিদ এবং মিডিয়া ও বিভিন্ন কমিটির সঙ্গে বৈঠকে ভারতের দৃঢ় মনোভাবের কথা তুলে ধরা হবে। And in Washington, we have meetings set up with the entire range of public opinion in Washington. Government officials, legislators, that is senators and congressmen, various committees in the House and the Senate, think tanks who are very influential in Washington, particularly those focusing on foreign policy, media. It's a challenging environment. America is a very crowded media space. It's the world news generator. And for them, therefore, our story may not be top of the mind, but এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে দলটি মিশরের কায়রোয় সেদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈদেশিক কমিটির চেয়ারম্যান মিশরের সাংসদ করিমদার ইউসেসের সঙ্গে বৈঠক করেন দলটি। কায়রোর আলহরিয়া গার্ডেনে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে তারা পুষ্পার্ঘ অর্পণ করেন। অন্যদিকে শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ডে লাইবেরিয়ায় সেদেশের প্রতিনিধি সভার অধ্যক্ষ রিচার্ড নাগবে কুনের সঙ্গে বৈঠক করেছেন। শ্রী সান্ডে সাংবাদিকদের বলেন, যে সমস্ত দেশে তারা সফর করেছেন প্রত্যেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন করে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। এবারের স্পটলাইটের বিষয়ে অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা।
3টি পর্বে বিভক্ত এই আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কোভিড ব্যবস্থাপনার জন্য মহারাষ্ট্র সরকার রাজ্য জুড়ে নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রগুলিতে তৈরি থাকতে বলা হয়েছে এবং ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ ও শ্বাসকষ্টের সমস্যাজনিত রোগীদের গুরুত্ব সহকারে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রাজ্যের পৌরসভা, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের অধীনে থাকা সব স্বাস্থ্য কেন্দ্রগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে বছর 43-এর এক মহিলা কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল তার মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের থানেতে 15 বছরের এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ, জোর করে গর্ভপাত ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলায় হস্তক্ষেপ করেছে কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে জাতীয় মহিলা কমিশন নির্দেশ দিয়েছে 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং পাকিস্তান ভিত্তিক খলিস্তানি সমর্থক গোপাল সিং চাওলার ঘনিষ্ঠ এক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত গগনদীপ সিংকে গত সন্ধ্যায় তরণ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গগনদীপ বছরের পর বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বহু সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিত। অপারেশন সিন্দুর সংক্রান্ত একাধিক তথ্য সে পাকিস্তানকে দিয়েছিল বলে অভিযোগ। তুরস্ক সীমান্তের কাছে গ্রিসের ডোডেকানিস দ্বীপপুঞ্জে আজ ভোরে 6.2 তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। প্রায় একই সময় তুরস্কের উপকূলীয় শহর মারমারিসেও 5.8 তীব্রতার ভূমিকম্প হয়েছে। রাত 2:17 নাগাদ এই ভূকম্পন গ্রিসের রোডস দ্বীপেও অনুভূত হয়। মারমারিসে আতঙ্কিত মানুষজন বাড়ি থেকে পালানোর সময় 7 জন আহত হয়েছে। ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনায় গতকাল অগ্নুৎপাত শুরু হয়। এর ফলে আকাশে ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়ায় পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। সিসিলির প্রেসিডেন্ট রেনানো সিফানি আশ্বাস দিয়ে বলেছেন, অগ্নুৎপাতে নির্গত লাভাস্রোত এখনো বিপদসীমা অতিক্রম করেনি, জনসাধারণ সুরক্ষিত রয়েছে। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ NCERT পাঠ্যপুস্তকের ভুয়ো সংস্করণ তৈরি, বিতরণ এবং বিক্রয়ে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। NCERT 5 লক্ষেরও বেশি পাঠ্যপুস্তকের নকল কপি, বিপুল পরিমাণে এবং 20 কোটি টাকারও বেশি মূল্যের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে। NCERT এই ধরনের নকল বইয়ের প্রকাশক, গুদাম মালিক এবং বিক্রেতাদের বিরুদ্ধে 29টি FIRও দায়ের করেছে। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত বিভিন্ন দেশের যোগাযোগ মন্ত্রীদের একাদশ ব্রিক্স বৈঠকে ভারত অন্তর্ভুক্তিমূলক, সুস্থায়ী উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য ডিজিটাল উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। গতকাল অনুষ্ঠিত বৈঠকে দেশের যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেম্মাসানি চন্দ্রশেখর ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার DPI কে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবর্তনশীল ডিজিটাল প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য একটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে উপস্থাপন করেন। তিনি যোগাযোগ ব্যবস্থার সার্বিক অগ্রগতির ক্ষেত্রে আধার এবং ইউনিফাইড পেমেন্ট সিস্টেম ইন্টারফেস UPI এর মতো ফ্ল্যাগশিপ উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। ব্রিক্সের সদস্য দেশগুলিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রগতিশীল ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার জন্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো ব্যবহারে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডক্টর চন্দ্রশেখর। IPL ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। উল্লেখ্য, দুদলের কাছেই প্রথমবার IPL চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। নতুন এক IPL চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট মহল। এদিকে অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর বীরত্ব ও পরাক্রমকে সম্মান জানাতে আজকের IPL এর সমাপ্তি অনুষ্ঠানটি ভারতীয় সেনাকে উৎসর্গ করা হয়েছে।